আমার জাস্ট মনে হলো এই ভাবলাম। তখন অপর অবাক দৃষ্টিতে সঞ্জয়ের দিকে তাকিয়ে রয়েছে, আর মনের কথা প্রচণ্ড গরমে একটা যে ঘৃণা কাজ করছে ওর জন্য, পরমার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপ আবার প্রশ্নবিদ্ধ করছে আদিত্যকে, তো বারবার প্রশ্নবিদ্ধ করছে, তখনই আদিত্য কিছু বলছে না। এদিকে রুড়ি যখনই ঢুকে আসে তখনই বলতে লাগে এক্ষুনি উনি একজন সম্ভ্রান্ত আইপিএস অফিসার, সেক্ষেত্রে কোনো সমস্যা হোক এটা আমি কিন্তু চাই না। উনি আমাকে থানায় ডেকে নিয়ে গিয়েছিল, সেখানে কি ওনার যা তাই পালন করেছেন সেটা আমি নিয়েছি, কিন্তু আমি এখানে যদি হসপিটালে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এরকম কথা বলার মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আদিত্য তখন মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে, হ্যাঁ সত্যিই তো, ভাবতেই পারছি না যে কি হয়েছে বিষয়টা। এই জন্য ঋতব স্যার কেন এত পাগলাম করছে, কেন আমাকে এত রেগে দেওয়ার চেষ্টা করছে। আমার মন্দিরের মধ্যে সেই স্যার দেখতে পাচ্ছি যে পৌঁছে দিয়েছে, তো স্যার ঋতব স্যারের ওই ইউজ পৌঁছে দিয়ে সে কথা কিন্তু ওদের সামনেই বলেছে। তখন ঋতব স্যার মনে মনে ভাবতেছে স্যার যখন কথাটা বলছে তখন তাকে পৌঁছে দিয়েছে, হয়তো ভাবতে শুরু করে দেয় সত্যি তো আমার বুঝতে হবে সব ভুল হচ্ছে রবি একদম স্যার, ওই কিন্তু আমাদের সম্পর্কে মাঝখানে একটা বড় একটা সমস্যা ক্রিয়েট করতে চাইছে। এই বলে কিন্তু আদিত্য সেখান থেকে মনে মনে ভাবতে ভাবতে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক স্যারের কাছে কিন্তু সুদীপা ক্ষমা চাইতে নেয়, আর ক্ষমা চাওয়ার পরবর্তী মুহূর্তেই স্যার বলতে লাগে, সুদীপা তোমাকে একটা কথা বলতে চাই, তুমি স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলা হয়েছে, মানে চৌধুরীকে আপনার মনে কি কোনো রকম অবিশ্বাস করছে, তোমাকে মনে হয় বিশ্বাস করে না তাই না? তখন সুদীপা একেবারে কড়া গলা জবাব দেয়, স্যার আপনি কোনো আমার পার্সোনাল ম্যাটার নিয়ে নাক গলাচ্ছেন কেন? আপনি নাক গলাচ্ছেন না। কোনো দিন আমার স্বামী আমাকে যথেষ্ট বিশ্বাস করে, উনি উনি জানেন, উনি সব কিছু মানেন। বর্তমানে ওনার সঙ্গে স্বামীর সঙ্গে আমার হাজব্যান্ডে উনি এখানে বিশ্বাসঘাতকতা করবো না, উনি একটু ভালো করেই জানেন আর কি এরকম ধরনের মেয়ে নয় যে আমার স্বামীর সঙ্গে আমি ঠকা কাজ করবো, সঙ্গে তখন করবো এই কথা স্বামীকে নিয়ে কখনো বড় কথা বলে। তখন সেখানে একবার সীতাপ চোখটা একেবারেই কপালে উঠে গেছে, সেখানে থেকে সুদীপা দৌড়ে মানে আর অন্যদিকে রুড়ি প্রচণ্ড হাসিতে ফেটে পড়ছে, প্রচণ্ড হাসতে। আর স্যার দেখে সামনের দিকে এগিয়ে বলতে লাগে, কি বলেন তো স্যার, আপনি হাসছেন কেন, আপনি কিসের আনন্দ পাচ্ছেন? কিন্তু রুডি তাকে বিভিন্ন রকম মন্তব্য করে বুঝে বাঁচিয়ে ছেড়ে দেয় যে রবি সেখান থেকে চলে যাওয়ার পরতে কারণে ঋতব মনে একটা খারাপ হয়ে গেছে। রুডি মনে ভাবতে লাগে যে তুমি তো আমার একটা ছাকা গুটি কারণ করে দেবো, তুমি কিন্তু এর মধ্যে কতটা বড় রহস্য লুকিয়ে আছে সেটা একমাত্র আমি জানি। এবার রুডি কিন্তু শয়তানি হাসিতে ফেটে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসলে ঘটনা কিন্তু একেবারে ফেসে যাচ্ছে। হয়তো চলে এসেছে একজন ফটো এক্সপার্টের কাছে, এবং সে ফটো এক্সপার্টের কাছে এসে বলতে লাগে আমাকে একটা সাহায্য করতে হবে। এই লোকটি বলতে লাগে, স্যার আপনার জন্য তো জীবন দিতে পারি, আপনি বলেন কি চান? আদিত্য একটু একটু আমার বুঝতে যে সত্যিই তো স্যার একটা পার্সোনালভাবে বলতে চাইছে। তখন লোকটি সামনে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়, বলতেন স্যার আপনি বলুন আপনাকে কী সাহায্য করবো। তো আদিত্য বলতে চাইছে না, তবু মনে করে বলতে, আদিত্য তোমাকে একটা ছবি দেখাচ্ছি, ফটোগুলো চেক করে বলবে তো ফটো অরিজিনাল না তোলা নাকি রং বেরং কিছু এডিট করা হয়েছে। আজকের দিনে এরকম ছবি বিভিন্নভাবেই এডিটিং করা হচ্ছে। তো এখন এই লোকটি বলে, স্যার এখানে একটুখানি বসুন প্লিজ, সেটা এই বলে লোকটা ঘরের ভিতরে চলে যায়, মানে ফটো সফটওয়্যারে ফেলে চেক করার জন্য। আদিত্য অপেক্ষা করতে করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় সেই প্রখরতভাবে কেউ ফেলতেছে, অভ্র ঘরের মধ্যে ঢুকেছে বেরোচ্ছে, আর বেরোনোর পর মুহূর্তে সে সুখী ডেকে বলতে লাগে, অভ্র তুমি দাঁড়াও, আমাকে তুমি আমাকে কি মনে করো বলো তো? তুমি সত্যি ভাবো আমি একটা নোংরা লোভী চলে গেছি? তোমার মেন্টালিটি এত নোংরা হয়েছে কি আমি আদিত্য সঙ্গে দেখে তুমি এত বড় নোংরাভাবে শুরু করে দিয়েছো? সি অভ্র, এই বলে তুমি জন্মে বলতে লাগে, এই প্রশ্ন তো তুমি করো নিজেকে, তুমি নিজের কাছে করো, এসবগুলো করেছো, তোমার এই কাজগুলোই ঘটছে, তার মানে মোটে ঠিক ছিল না। তুমি কি বিশ্বাস করো কাছে তো আমাকে করছো? তখন পরমা বলতে লাগে, তুমি আমার সারা জীবন কোনোদিন বুঝবে না, এটা জানি, কিন্তু এটা কথা মনে রেখো, আমি অতটা নোংরা ও লোভে মানুষ না। আর এই পরিবারে আমি মানে
বাপ্পা মামা যতদিন না পর্যন্ত ফিরে আসছে আমি কষ্টে সৃষ্ট শুয়ে যাব, আমি নোংরা পরিবেশে থাকতে পারছি না। তখন সেখানে আবার বলতে লাগে, আচ্ছা পরমা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, তোমার এত কিছুর পর তোমার উপরে কি বিশ্বাস করে বলো তো। তখন আমি বলছি, ডেকেছিলাম, বলো তুমি কেন ডেকেছিলে। এখানে পরমা বলতে লাগে, বলবো না, তুমি মানুষটা আমাকে নিয়ে যতটা যেসব ভাবা, তো আমার জিজ্ঞেস করার আগে সব ভাবা হয়ে গেছে, তুমি আগে থেকে সব ভেবে নিয়েছো, তাহলে আমাকে আর জিজ্ঞেস করাচ্ছ কেন। আমি বলবো না। ডেকেছিলাম কেন, কি জন্য ডেকেছিলি, এই ডেকেছিলাম এই জন্যই বলবো না। সেদিন অভ্র একেবারে সেখানে রেগে ঘর 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 করে বাইরে বেরিয়ে রওনা হয়। আর এমন সময় সুদীপার সঙ্গে দেখা হয়ে যায় ঘরের মধ্যে। সেখান থেকে দেখতে পায় সুদীপা বলতে লাগে, না পরমা, তোমাকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না, সেদিন আদিত্যকে তুমি কেন ডেকেছিলে। পরম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যখন বলে লাগে, আমি তোমাকে খুব বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি, কিন্তু পরম আমার কাছে প্রশ্নটা তৈরি হয়ে গেছে, তুমি কেন আদিত্যকে সেদিন ডেকেছিলে। সেই পরম তুমিও আমাকে বিশ্বাস করেছো, তুমি আমাকে বলতে হবে যে যত্ন করে তোমার হেল্প করবো। আমি সে কিন্তু তোমার বিশ্বাস করি, শুধু তুমি আমার কথা বলো। সেদিন আদিত্য মানে আদিত্যকে তুমি যে ডেকেছিলে, সেখানে পরমার বলতে লাগে, বিশ্বাস করো, তখন বিশ্বাস করছো আমি মানুষটাকে ডাকবো, ফোন করে যদি ডাকি, উনি মানুষটা আমাকে কতবার অপমান করেছে, আদিত্য কতবার আমাকে অপমান করেছে সবার সামনে আমাকে, আর তুমি পড়ে গিয়ে আমার পায়ে লেগেছে, যদি ফোন করে ডাকবো, লোক একটু পাইনি, আমি খুঁজে অন্য কারো লোকও নেই, আমি আদিত্যকে ডেকে নেব, তুমি করে ডাকলে আদিত্য ডাকবো। তখনই সুদীপা বলতে লাগে, তাহলে আদিত্যকে ডাকোনি মিস্টার চৌধুরী তুমি তাহলে। তখন বলতে লাগলো, না আমি ডাকিনি, সেদিন বাড়িতে একা বসেছিলাম, বাড়িতে একা বসে থাকা অবস্থায় আদিত্য তাকে দেখে ঠিকঠাক মনে হচ্ছিল, সে বাড়ি ভেঙে ছিল না, সে বাড়ি ভাঙচুর করছিল। তারই পরবর্তী মুহূর্তে আমি আদিত্যকে আটকাতাম, সেই মুহূর্তে দুজনে পড়ে গিয়ে আমার পায়ে লেগেছে, ব্যথা পাই, তাকে আটকাতে গিয়ে আমি উল্টো ব্যথা পেয়ে যাই। ওই আদিত্যের জন্য আমার পা মচকে গেছে, আজকে আমি পায়ের জন্য আমি এখান থেকে নড়তে পারছি না। এমন কথা শুনে সুদীপার চোখ কপালে উঠে গেছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না, সে বড় ভুল করে ফেলেছে। ধার দেখতে পাচ্ছি ওদিকে আগ্রহ অপেক্ষা করছে, তো তখন সময় গেলে ফটো এক্সপার্টে বলতে লাগে, স্যার এটি কিন্তু এরকমভাবে এডিটে করা না, এদিকে কোনো কালো গ্রেডিং করা না, এই ফটোটা স্যার অরিজিনাল ফটো। আর এমন কথা শুনে কিন্তু হয়তো মনে কী বলবো, মাথা ঘুরে যায়, যে ভূমিকম্প স্তরে ডমন্ড হয়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না, আশা করতে পারছে না তার স্ত্রী সুদীপা এখন কোনটা না, কিন্তু এটা ফটো, যখন ফটো এক্সপার্টে অরিজিনাল ফটো, তাহলে হয়তো তাকে কী নিয়ে বাঁচবে, এ নিয়ে বিশ্বাসটা ভাঙবে কী করে, বিশ্বাসে অবিশ্বাসকে আবার বিশ্বাস পরিণত করবে। সে কিন্তু কিছু বুঝতে পারছে না, সে দ্রুত গতিবেগে সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কি করবে সে কিন্তু কিছুতে বুঝছে। সুদীপা এরকম চুপচাপ থাকতে পরমা দু চারবার যাকে, তোমার কি হয়েছে সুদীপা, তোমার কি হয়েছে। সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে এবং অভ্রকে বলতে শুরু করে দেয়, দাদা ওইদিকে কিন্তু পরমা আদিত্যকে ডাকেনি। তখন অভ্র বলতে লাগে, হ্যাঁ ডাকেনি, কি হয়েছে, আমি বিশ্বাস করি না। ওই কি তাহলে মেয়ের পেটে বানো নাকি, যে ওকে একটা বিশ্বাস করছি, তুই শুধুমাত্র দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, বিশ্বাস করার চেষ্টা করো যে ভুল হচ্ছে, যে তোমারও ভুল হচ্ছে, এই বিষয়টা কিন্তু মোটেই হয়নি। আদিত্য সেদিন মানে চৌধুরী সেদিনকে প্রচণ্ড রকমের সেন্স হারিয়ে গিয়েছিল, দিশেহারা ভাঙচুর করছিল আদিত্যকে, তার জন্যই মানে মিস্টার চৌধুরীকে আটকানোর জন্যই কিন্তু পরমা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তা আমি ভুল বুঝেছিলাম দাদা, তুমি বোঝার চেষ্টা করো, কিন্তু সেখানে প্রচণ্ড রকমভাবে ইনকেট করে ফেলতে লাগে। তখন বোঝা যায় যে যা করার তুই কর, আমি ওকে বিশ্বাস করি না। দেখে সুদীপা কিন্তু ফোনে বেরিয়ে যায়, এরকম কথা শুনতেই কিন্তু সুদীপা আবার নিজেকে করতে পারছেন যে বড় ভুল হয়ে যাচ্ছে। সুদীপা আবার অবাক হয়ে একটা সুদীপা যখন সেখানে নীরব হাতে হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে নিরবতার হয়ে দাঁড়িয়ে, আর সেখানে কিন্তু আসে সুনন্দা এসে বলতে লাগে, সুদীপা কী হয়েছে বলতো, কিছু বুঝতে পারছি না। আদিত্য আমাদেরকে বাড়িতে এসে আমাদের জড়িয়ে ধরে আবার বলছিল, সুদীপা তোমার ঠকিয়ে মা আমাকে ঠকিয়েছে। কথাও শুনে আমি দেখতে পাচ্ছি যে সুদীপা চোখটা একেবারে কপালে উঠে গেছে।